হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ডাব্লিউবিপির আবার একটা স্পেশাল হিস্ট্রি ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে আমরা ডাব্লিউবিপি পরীক্ষার কিছু স্পেশাল প্রশ্ন উত্তর আলোচনা করব যেগুলো আমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে? কত খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দেওয়ানি লাভ করে? দেখো, আমরা প্রত্যেকেই জানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1600 খ্রিস্টাব্দে, আমাদের যখন মুঘল সম্রাট ছিলেন আকবর। কিন্তু ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল জাহাঙ্গীরের সময়। তো জাহাঙ্গীরের সময় তারা ভারতে আসার পরে তারা ভারতে বাণিজ্য খুঁটি স্থাপন করে এবং ধীরে ধীরে ভারতের শাসন ব্যবস্থা তারা দখল করে। সেভাবে আমরা জানি 1757 খ্রিস্টাব্দে যখন পলাশির যুদ্ধ হয়, পলাশির যুদ্ধের মাধ্যমে বাংলায় তারা শাসন ব্যবস্থা যথেষ্ট কায়েম করেছিল। কিন্তু তারপর 1764 খ্রিস্টাব্দে যখন বক্সারের যুদ্ধ হয়, সেই বক্সারের যুদ্ধের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ক্ষমতা কিন্তু অনেক বেশি এসেছিল। এরপর আমরা জানি 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে। তো মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে দেওয়ানি লাভের পরে ভারতে তারা দ্বৈত শাসন বা ডায়ার্কির প্রবর্তন করেছিল, যার মাধ্যমে শাসন ব্যবস্থায় যে নবাব থাকবে তিনি কি করবেন, শুধুমাত্র শাসন করবেন এবং রাজস্ব সেটা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে থাকবে। সেটাকেই বলা হতো দ্বৈত শাসন বা ডায়ার্কি, যেটা পরবর্তীকালে ওয়ারেন হেস্টিংস এসে সেটাকে বন্ধ করেছিল। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দাস বংশের প্রতিষ্ঠাতা কে? দেখো, দাস বংশ বা স্লেভ ডাইনেস্টির ফাউন্ডার হচ্ছে কুতুবুদ্দিন ऐबक। আমরা এটা সম্পর্কে জানি 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়লাভের পরে মোহাম্মদ ঘুরি ভারতে দিল্লি সুলতানির একটা প্রতিষ্ঠা শুরু করেছিল। তো তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়, যার মাধ্যমে মোহাম্মদ ঘুরি ভারতে তার সাম্রাজ্য প্রতিষ্ঠার একটা স্বপ্ন দেখে। কিন্তু মোহাম্মদ ঘুরি 1206 খ্রিস্টাব্দে মারা যাওয়ার সাথে সাথে তাদের যে স্লেভ ছিল, দাস যে ছিল, তাদের মধ্যে একটা গন্ডগোল দেখা যায়। তার মধ্যে দিল্লি থেকে কুতুবুদ্দিন ऐबक স্লেভ ডাইনেস্টি প্রতিষ্ঠা করে। সেই কারণে কুতুবুদ্দিন ऐबक, যিনি মোহাম্মদ ঘুরির একজন স্লেভ ছিলেন, তিনি দাস বংশের প্রতিষ্ঠা করেন। দাস বংশ, যেটাকে আমরা স্লেভ ডাইনেস্টি বলে থাকি। পরবর্তীকালে কুতুবুদ্দিন ऐबकेর জামাতা ইলতুৎমিশ বসেন এবং তারপরে তার কন্যা সুলতানা রাজিয়া সিংহাসনে বসেন। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের জন্য সুখবর, ওয়েট ফর জবে তোমরা এখন অনলি 250 তে পাচ্ছ স্টাডি ম্যাটেরিয়াল, যার মধ্যে থাকছে দুটো বই, বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে এবং ম্যাথমেটিক্স এর অধ্যায় ভিত্তিক সমাধান। বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে বইতে তোমরা পাচ্ছ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি এবং সাধারণ জ্ঞানের এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন। ম্যাথমেটিক্স বইতে তোমরা পাচ্ছ প্রত্যেকটা চ্যাপ্টারের সাজেশন এবং তার মধ্যে শর্টকাট পদ্ধতিতে সমাধান। এই অঙ্ক বা এই জিকে বইটা সামনের যে ডাব্লিউবিপি কেপি এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে আর দেরি নয়, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে বইটা কিনে নাও, অথবা ডিসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে। মাত্র 250 তে তোমরা বাড়িতে বসে ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দিল্লি সুলতানের প্রথম মহিলা শাসক কে ছিলেন? দেখো, আমরা একটু আগেই আলোচনা করছিলাম দিল্লি সুলতানের মধ্যে প্রথম যে ডাইনেস্টি ছিল সেটা ছিল স্লেভ ডাইনেস্টি, বা যেটাকে আমরা বলছি দাস বংশ। তো সেই দাস বংশের ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুদ্দিন ऐबक। তো ऐबकेর পরে তার যে জামাতা ইলতুৎমিশ সিংহাসনে বসেছিলেন এবং তারপর ইলতুৎমিশের যে কন্যা সুলতানা রাজিয়া সিংহাসনে বসেছিলেন। এবং এই সুলতানা রাজিয়া দিল্লি সুলতানের প্রথম, একমাত্র এবং শেষ মহিলা শাসক। এরপর আর কোনো মহিলা শাসক দিল্লি সুলতানের কোনো সাম্রাজ্যে বসেনি। তো সেই কারণে রাজিয়া সুলতানা ভীষণ গুরুত্বপূর্ণ একজন মহিলা ব্যক্তিত্ব ছিলেন। পরবর্তী প্রশ্ন, আদিনা মসজিদ কে নির্মাণ করেছিলেন? দেখো, আদিনা মসজিদ ইলিয়াস শাহী রাজবংশের দ্বিতীয় সুলতান সিকান্দার শাহ নির্মাণ করেছিলেন। এই যে ইলিয়াস শাহী বংশ, এটাকে কিন্তু বাংলাকে কেন্দ্র করে গঠিত হয়েছিল। যে বাংলাতে ইলিয়াস শাহী, পরবর্তীকালে হুসেন শাহী বংশ হয়েছিল, তার যে শাসক সিকান্দার শাহ নির্মাণ করেছিলেন 1369 থেকে 1373 মধ্যে, যেটা ভারতীয় উপমহাদেশের বৃহত্তম মসজিদগুলির মধ্যে একটি। সিকান্দার শাহ, পরবর্তীকালে আলাউদ্দিন হোসেন শাহ, নসরত শাহ, এরা প্রত্যেকেই ভারতে ইলিয়াস শাহী হুসেন শাহী বংশের শাসক ছিলেন। কোন শাসক আলমগীর নামে পরিচিত ছিলেন? দেখো, আলমগীর বা প্রথম আলমগীর নামে পরিচিত ছিলেন মুঘল শাসক অরঙ্গজেব। তো অরঙ্গজেব, তিনি আলমগীর উপাধি গ্রহণ করেছিলেন, যেই কারণে তাকে আমরা প্রথম আলমগীর বলে থাকি। দ্বিতীয় আলমগীর পরবর্তীকালে তার শাসকদের মধ্যে অন্যতম ছিলেন। আকবরকে আমরা মুঘল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক বলি। এছাড়া শাহজাহান, ঔরঙ্গজেবের যে পিতা ছিলেন, তিনি ছিলেন শাহজাহান। আর মুঘল সাম্রাজ্যের ফাউন্ডার অবশ্যই আমাদের বাবর ছিলেন, যিনি ভারতে
আমাদের 1526 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, দাক্ষিণাত্যের ক্ষত কে তৈরি করেছিলেন? দাক্ষিণাত্যের ক্ষত বা ডেকান আলসার বলা হয় আওরঙ্গজেবকে। দেখো, ঔরঙ্গজেবের সঙ্গে ছত্রপতি শিবাজী মহারাজের একটা কনফ্লিক্ট দেখা দিয়েছিল। তো শিবাজী মারা যাওয়ার পরে ঔরঙ্গজেব ভেবেছিলেন যে মারাঠারা হয়তো ছত্রভঙ্গ হবে, কিন্তু শিবাজীর মৃত্যুর পরে শিবাজীর যে সুযোগ্য পুত্র সম্ভাজি মহারাজ ভীষণ যোগ্য হাতে আমাদের দাক্ষিণাত্যে মারাঠা শাসনকে অক্ষত রেখেছিলেন। সেই কারণে দীর্ঘ 8 বছর ঔরঙ্গজেব মানে নর্থ ইন্ডিয়া ছেড়ে সাউথ ইন্ডিয়াতে বসবাস করেছিলেন, এবং তারপরে তিনি সম্ভাজি মহারাজকে ভীষণ ব্রুটাল ভাবে হত্যা করেন। কিন্তু তারপরেও কিন্তু মারাঠা যে নেতারা ছিল তারা কিন্তু বিভিন্ন ভাবে মুঘল সাম্রাজ্যকে ক্ষতিগ্রস্ত করতে থাকে। সেই কারণে ঔরঙ্গজেব তার জীবনের প্রায় শেষ দিন পর্যন্ত ঔরঙ্গজেব দাক্ষিণাত্যে বা ডেকানেই কিন্তু ছিলেন, এবং এর ফলে কি হয়েছিল, উত্তর ভারত পূর্ব ভারতের যে বিভিন্ন রাজ্যগুলো তারা একে একে স্বাধীনতা ডিক্লেয়ার করে দিয়েছিল। সেই কারণে বলা হয় যে দাক্ষিণাত্যের ক্ষতর কারণে মুঘল সাম্রাজ্য কিন্তু কিছুদিন পরেই ধ্বংস হয়েছিল। ঔরঙ্গজেবের মৃত্যু 1707, তার সাথে সাথে মুঘল সাম্রাজ্যের পতন সুনিশ্চিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে হয়েছিল, যেখানে আমাদের বাবরের সঙ্গে হয়েছিল আমাদের দিল্লি সুলতানি লোদি বংশের শেষ শাসক ইব্রাহিম লোদির। তো এই পানিপথের যে যুদ্ধে বাবর জয়লাভ করেছিল ভীষণ কম সৈন্য থাকা সত্ত্বেও। বাবর শুধুমাত্র তার টেকনিক এবং তার সাথে সাথে একটা নতুন জিনিস যেটা হচ্ছে কামান, সেই কামানের ব্যবহারের কারণে এবং ভীষণ স্ট্র্যাটেজিক কারণে খুব কম মানে সেনা থাকা সত্ত্বেও কাবুলের শাসক বাবর জয়লাভ করে, এবং ইব্রাহিম লোদি পরাজিত এবং নিহত হওয়ার সাথে সাথে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন কি বলেছে, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কত সালে হয়েছিল? দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল 1885 খ্রিস্টাব্দে। এটা হয়েছিল বোম্বের গোকুল দাস তেজপাল কলেজে। দেখো, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফাউন্ডেশনের পেছনে যথেষ্ট রকমের কথা রয়েছে। তো এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা বা ফাউন্ডার ছিলেন অ্যালেন অক্টোবিয়ান হিউম। কিন্তু সেই সময়ে তৎকালীন সময়ের আমাদের যে ভাইসরয় তিনি ছিলেন লর্ড ডাফরিন। তো লর্ড ডাফরিন অ্যালেন অক্টোবিয়ান হিউমের সাথে এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন, যেটাকে বলা হয় হিউম এবং ডাফরিনের ষড়যন্ত্রের ফলশ্রুতি। এর কারণ ছিল কংগ্রেস প্রতিষ্ঠার পেছনে, কারণ এটাই ছিল যে যাতে আমাদের যে ক্রমবর্ধমান ক্ষোভ জাতীয়তাবাদের সেটা যাতে ব্রিটিশ সরকারকে ক্ষতিগ্রস্ত না করতে পারে, সেই জন্য হিউম এবং ডাফরিনের ষড়যন্ত্রের ফলশ্রুতি হিসাবে জাতীয় কংগ্রেসের জন্ম হয়েছিল। সেই কারণে যার প্রথম অধিবেশন 1885 খ্রিস্টাব্দে বম্বের গোকুল দাস তেজপাল কলেজে হয়েছিল, যে প্রতিষ্ঠানের সূচনাই হয়েছিল একটা ষড়যন্ত্রের ফলে। ফলে তার কাছ থেকে পরবর্তী স্বাধীন ভারতে বিশেষ ভালো শাসন ব্যবস্থা আমরা কোনোদিন আশা করতে কখনোই পারি না, এবং যথাযথ সেটাই কিন্তু আমাদের হয়েছে। চলো পরবর্তী প্রশ্ন, কার আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়? যেটা বললাম এক্ষুনি, সেই সময় ভাইস রয় ছিলেন লর্ড ডাফরিন, তার সময় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল, ফাউন্ডার ছিলেন অ্যালেন অক্টোবিয়ান হিউম। ওকে, 1885, 1885। নেক্সট প্রশ্ন, মহাবিদ্রোহের সময় কোন মুঘল সম্রাট ছিলেন? দেখো, মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। মহাবিদ্রোহ হয়েছিল 1857 খ্রিস্টাব্দে। এই 1857 সালের মহাবিদ্রোহে দ্বিতীয় বাহাদুর শাহকে ভারত সম্রাট হিসেবে ডিক্লেয়ার করা হয়েছিল। তো কিন্তু ভারত সম্রাট হিসেবে ডিক্লেয়ার করার সত্ত্বেও 1858 খ্রিস্টাব্দে এই মহাবিদ্রোহের পতন হয়, মহাবিদ্রোহ বন্ধ হয়, শেষ হয়। তারপরে দ্বিতীয় বাহাদুর সামনেই তার পুত্র এবং নাতিদেরকে হত্যা করে দেওয়া হয়, এবং তাদের দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসিত করা হয়, এবং সেখানেই তিনি জীবনের শেষ সময় পর্যন্ত সেখানেই ছিলেন, এবং মৃত্যুর পরে তাকে সেখানেই সমাধিস্থ করা হয়। তো মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ, যিনি ছিলেন শেষ মুঘল সম্রাট। ওকে, চলো নেক্সট প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল? হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 1576 সালের 18ই জুন মেওয়ারের রানা মহারাণা প্রতাপ এবং মুঘল সম্রাট আকবরের বাহিনীর মধ্যে। আকবরের সেনাপতি ছিলেন অম্বরের রাজা মান সিং। দেখো, এটা আকবরের ভীষণ ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজি ছিল, যার মাধ্যমে তিনি কি করেছিলেন, তিনি জানতেন যে রাজপুতদেরকে পরাজিত করা সম্ভব নয়। সেই কারণে তিনি অম্বরের রাজা মান সিং এর সঙ্গে ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সেস করেন, এবং তিনি কি করলেন, রাজপুত ভার্সাস রাজপুতের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করলেন। এর ফলে কি হলো, মহারাণা প্রতাপের সঙ্গে মহারাজ রানা মান সিং এর
দ্বন্দ্ব হলো এবং যেই যুদ্ধে মহারাণা প্রতাপের যে ঘোড়া চেতক তিনি কিন্তু ক্ষতিগ্রস্ত হন এবং তারপরে নিজের জীবন স্যাক্রিফাইস করে মহারাণা প্রতাপকে বাঁচাতে সাহায্য করেছিলেন। কিন্তু মহারাণা প্রতাপ এই যুদ্ধে পরাজিত হলেও কখনো আকবরের কাছে হার স্বীকার করেনি। এরপরে তিনি বিভিন্ন গেরিলা যুদ্ধের মাধ্যমে তার তার যে আন্দোলন সেটা কিন্তু চালিয়ে গিয়েছিলেন। অর্থাৎ হলদিঘাটের যুদ্ধ এক লাইন হয়তো আমরা ইতিহাসে পড়েছি, কিন্তু এর ঐতিহাসিক গুরুত্ব কিন্তু অনেক 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 বেশি। এর পরবর্তী ঘটনা আমাদের ইতিহাসে আজকে হয়তো পড়ানো হয় না, কিন্তু আশা রাখি পরবর্তীকালে আমরা এগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানব। আলীনগরের সন্ধি কত সালে হয়েছিল? 1757 খ্রিস্টাব্দে আলীনগরের সন্ধি হয়েছিল। এটা বেসিক্যালি ছিল যখন আমাদের সিরাজউদ্দৌলা যখন আক্রমণ করেছিল আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বেঙ্গল ফোর্ট ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফোর্ট আক্রমণ করেছিল। এর পরবর্তীকালে কি হয়েছিল, এরপর যখন সিরাজউদ্দৌলা আবার মুর্শিদাবাদে ফিরে চলে গিয়েছিলেন, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আবার বাংলা বা কলকাতা দখল করেছিল। এর ফলশ্রুতি হিসাবে 1757 খ্রিস্টাব্দে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে সিরাজউদ্দৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি চুক্তি স্বাক্ষরিত হয়। কারণ সেই সময় মোহাম্মদ শাহ আবদালির একটা আক্রমণের সম্ভাবনা দেখা দিয়েছিল। পরবর্তী প্রশ্ন, বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? দেখো, এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমাদের একটু মাথার মধ্যে রাখতে হবে। বঙ্গভঙ্গের সময়ে যখন ঘোষণা হয়েছিল সেই সময় কিন্তু লর্ড কার্জন ছিলেন, কিন্তু বঙ্গভঙ্গ যখন কার্যকরী করা হয় সেই সময় কিন্তু লর্ড কার্জন ছিলেন না। কার্যকরীর সময় পরবর্তী ভাইসরয় লর্ড মিন্টো কিন্তু ছিলেন। তো সেক্ষেত্রে কোশ্চেনটা একটু দেখবে অ্যাকর্ডিং টু অপশন, বঙ্গভঙ্গের সময় মানে ঘোষণার সময় না কার্যকরীর সময়। যদি অপশনে শুধুমাত্র লর্ড কার্জন থাকে তাহলে আমরা চোখ বন্ধ করে করতে পারি, কিন্তু লর্ড মিন্টো থাকলে আমাদের কিন্তু দেখে শুনে এই উত্তরটা আমাদের দিতে হবে। ওকে, নেক্সট প্রশ্ন, চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল? দেখো, মহাত্মা গান্ধী ভারতে আসার পরে তিনি প্রথম তিনটে সত্যাগ্রহ করেছেন। একটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ, তারপর আহমেদাবাদ সত্যাগ্রহ, তারপরে খেদা সত্যাগ্রহ। তার মধ্যে প্রথম সত্যাগ্রহ ছিল 1917 সালের চম্পারণ সত্যাগ্রহ, যেটা ছিল চম্পারণে যেসব নীল চাষিরা ছিল তাদেরকে নিয়ে 3 কাঠিয়া প্রথা। এরপর ছিল আহমেদাবাদ সত্যাগ্রহ, যেটাও ছিল 1917 খ্রিস্টাব্দে আহমেদাবাদের মিল মালিকদেরকে নিয়ে। আর শেষ ছিল খেদা সত্যাগ্রহ, যেটা গুজরাটের যেসব কৃষকরা ছিল তাদের কর বন্ধ আন্দোলনের নেতৃত্বে, যাতে তারা কর দেবে না। তো তার মধ্যে চম্পারণ সত্যাগ্রহ ছিল প্রথম সত্যাগ্রহ, যেটা 1917 সালে হয়েছিল। ওকে, নেক্সট প্রশ্ন, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? আমি অলরেডি এই কোশ্চেনটা বহুবার আলোচনা করেছি। ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে, যিনি দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের সুযোগ্য পিতা ছিলেন বা গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক তিনি ছিলেন। কিন্তু আমি কখনোই এটা বলতে মানে পছন্দ করি না বা এটা ঠিক নয়, তার কারণ ভারতের নেপোলিয়ন বলার থেকে নেপোলিয়নকে ইন্ডিয়ান সমুদ্রগুপ্ত বলাটাও অনেকটাই অপমানজনক হবে, কারণ সমুদ্রগুপ্ত জীবনে কোনো যুদ্ধে পরাজিত হয়নি। তিনি বীর ছিলেন, তিনি সঙ্গীতজ্ঞ ছিলেন, ভীষণ ট্যালেন্টেড ছিলেন। কিন্তু নেপোলিয়ন ইতিহাসের এমন একটা চরিত্র যিনি কিন্তু মানে সারা জীবনটাই মিথ্যের মাধ্যমে নিজের জীবনটাকে প্রতিপাদিত করেছেন এবং মিথ্যের মাধ্যমে নিজের লেগেসিটাকে বারবার দেখানোর চেষ্টা করেছেন। তো সেক্ষেত্রে এটা একটা অপমান হলেও আমাদের এটা জানতে হয় অ্যাকর্ডিং টু কোশ্চেন, যেহেতু আমাদের হিস্ট্রি বইতে এগুলো সম্পর্কে বলা হয়েছে। ভারতের নেপোলিয়ান সমুদ্রগুপ্ত। উজ্জয়িনী কোন মহাজনপদের রাজধানী? আমাদের যে 16টা মহাজনপদ, ষোড়শ মহাজনপদ ছিল, তার মধ্যে গুরুত্বপূর্ণ মহাজনপদ ছিল অবন্তী। তার ক্যাপিটাল ছিল অবন্তী মহাজনপদের রাজধানী ছিল উজ্জয়িনী। এই অবন্তী বিন্ধ্য পর্বত দ্বারা ভাগ ছিল, যার উত্তরাংশের ক্যাপিটাল ছিল উজ্জয়িনী আর দক্ষিণাংশের ক্যাপিটাল ছিল মাহিষ্মতি, যেটা আমরা হয়তো বাহুবলী সিনেমাতে যার নাম আমরা পেয়েছি। পরবর্তী প্রশ্ন, ক্রিপস মিশন ভারতে কবে এসেছিল? ক্রিপস মিশন ভারতে এসেছিল 1942 সালের মার্চ মাসে, যেখানে ক্রিপস মিশন ভারতে এসেছিল ভারতীয়দের কাছ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যেটা 1939-এ শুরু হয়েছিল, সেখানে সমর্থন পাওয়ার জন্য। কিন্তু ক্রিপস মিশনে যেহেতু যে কথাগুলো বলা হয়েছিল সেটা ছিল স্বাধীনতার পরবর্তী সময়ে, সেই কারণে ক্রিপস মিশন কিন্তু ব্যর্থ হয়েছিল। যেহেতু স্ট্যাফোর্ড ক্রিপসের হেড ছিলেন, সেই জন্য এটাকে ক্রিপস মিশন বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? এই প্রশ্নটা একটা ডাউটফুল প্রশ্ন। কেন ডাউটফুল? কারণ আমাদের যদি বলা হয় কারণ এখানের মধ্যে লর্ড ক্যানিং তিনি কিন্তু যে গভর্নর জেনারেল ছিলেন তিনি কিন্তু লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন। ব্রিটিশ ইন্ডিয়ার লাস্ট গভর্নর জেনারেল লর্ড ক্যানিং কিন্তু ছিলেন এবং তিনি ছিলেন ফার্স্ট ভাইসরয়। তো এটা খুব ভালো করে মনে রাখতে হবে, তিনি কিন্তু ব্রিটিশ ইন্ডিয়ার লাস্ট গভর্নর জেনারেল ছিলেন। ব্রিটিশ ইন্ডিয়ার
লাস্ট মানে ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় ছিলেন। ওয়ারেন হেস্টিংস যদি বলি, ওয়ারেন হেস্টিংস কিন্তু বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন। এটা কিন্তু মনে রাখতে হবে, ওয়ারেন হেস্টিংস বাংলার প্রথম। আর লর্ড কার্জন কোনো দিক থেকেই হবে না, কারণ তিনি শুধুমাত্র ভাইসরয় ছিলেন। এবার এখানের মধ্যে অ্যান্সার হবে লর্ড মাউন্টব্যাটেন। এবার বলবে স্যার কেন? তার কারণ লর্ড মাউন্টব্যাটেন এখানে প্রশ্নটা বলেছে ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল। এটা কিন্তু ব্রিটিশ ভারতের বলেনি, ভারতের যদি বলা হয়, ভারতের ব্রিটিশ, তার মানে বলা হচ্ছে যে যখন আমাদের মানে ফ্রিডম, ভারতের যে স্বাধীনতা আন্দোলন, স্বাধীনতা যে মানে যে আইনটা হয়েছিল, সেই আইন অনুযায়ী ভাইসরয়ের পরিবর্তে লর্ড মাউন্টব্যাটেনকে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল বানানো হয়েছিল। ফার্স্ট ফ্রি ইন্ডিয়ার ফার্স্ট গভর্নর জেনারেল। ওকে। এবং লাস্ট গভর্নর জেনারেল আমাদের চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন। তো সেদিক থেকে দেখতে গেলে উত্তরটা কিন্তু লর্ড মাউন্টব্যাটেন করাটা ঠিক। এক্ষেত্রে ওয়ারেন হেস্টিংস হবে না, কেন? কারণ ওয়ারেন হেস্টিংস কখনো ভারতের ছিলেন না, তিনি বাংলার গভর্নর জেনারেল ছিলেন। ওকে, সেই কথাটা কিন্তু যেটা রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে করা হয়েছিল। এর আগে তিনি বাংলার গভর্নর ছিলেন, পরবর্তীকালে বাংলার গভর্নর জেনারেল হন। তো সেক্ষেত্রে ওয়ারেন হেস্টিংসও হবে না, কার্জনও হবে না। ক্যানিং আর মাউন্টব্যাটেনের মধ্যে ডাউট হতে পারে, কিন্তু এই দুজনের মধ্যে বেটার অপশন লর্ড মাউন্টব্যাটেন। আশা করি বোঝা গেল। নেক্সট প্রশ্ন, গান্ধীজির প্রথম গণ আন্দোলন কোনটা? 1919 সালে গান্ধীজি যে আইন অমান্য আন্দোলন করেছিলেন, এটাই ছিল গান্ধীজির প্রথম গণ আন্দোলন। ওকে, চলো আজকের লাস্ট প্রশ্ন, ভারতের সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে। মনে রাখবে, ওয়ারেন হেস্টিংস ভারতে প্রথম কিন্তু সিভিল সার্ভিসের ভিত্তি স্থাপন করেছিল, কিন্তু লর্ড কর্নওয়ালিস এটাকে সংস্কার এবং আধুনিকরণের মাধ্যমে এটাকে যৌক্তিকরণ করেছিলেন বলে তাকে ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয়। সেই মাধ্যমে তিনি 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস কোডের মাধ্যমে ইন্ডিয়ান সিভিল সার্ভিসের সূচনা করেছিলেন। সেই কারণে তাকে ভারতীয় সিভিল সার্ভিসের জনক বলা হয়ে থাকে। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ফলো করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাও আরো কি ধরনের ক্লাস তোমরা পেতে চাও। ধন্যবাদ।